বাবা, একদিন ঘূর্ণি পাতবা বামুন দতে। দেখো দেখো মাছের বহর। কি মাছ রে? জলের ধারে এসে দেখো, ওই দেখো পানার দামের তলায়। ও, মায়া আর ঘেয়া দু একটা বড় গজার দুবার এলানি দিয়েছে। কত বড়? 2 সেরের ওপর হবে। তা এখন আর কি করি বল? তেতপ্পর হয়ে গেল, যাত্রা শুনতে গেলি মাছ আর ধরা হয় না। আজ পার হলো কি করে? বড্ড জল বেড়েছে বিলের। তাহলে ডুঙা টুঙা দেখ দিনি কোনো দিকে আসে কিনা। কুসুমকলির ব্যাক স্টেজে আজ পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আমোদ। গল্প পাঠে আমি সহেলি। গল্প শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প আমোদ, লিখেছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রামধন সকালে উঠে ঝিঙের ক্ষেত নিরুচ্ছিল। হঠাৎ তার কাছে তার ছেলে ফণি এসে বললে, বাবা, আজ বড় মজা হবে বাজারে, শুনেছো কিছু? কি রে? ভালো যাত্রা আসবে কলকাতা থেকে, বড় দল, যাবা নাকি দেখতে? যাব না, বলিস কি রে? তুই আমি দুজনেই যাবানি। কলকাতার দলের গাওনা কতদিন শুনিনি বলতো। পান্তা ভাত খেয়ে নিয়ে চলো, সকাল সকাল বেরিয়ে পড়ি, নইলে জায়গা পাওয়া যাবে না। জানো তো কি রকম ভিড় হয়। মহা উৎসাহে রামধন ঝিঙের ক্ষেতের উত্তর আলের বেড়া বেঁধে পড়লে, আজ 10-12 দিন হলো বেড়াটা ভেঙেছে, বাবলা কাটা আর কুল কাটা দিয়ে বাঁধতে হবে। কিন্তু সম্প্রতি সে খুব অপমানিত হয়েছে হৃদয় বিশ্বাসের জমির বাবলা কাটা কাটতে গিয়ে। হৃদয় বিশ্বাসের জামাই মাখন ওকে বলেছিল, বলি এবার কিন্তু ফৌজদারি হবে, মনে রেখো। মোরা বাবলা গাছ রেখেছি তোমার বেড়ার কাটা দেবার জন্যই নয়, মনে রাখবা। সে বলেছিল, দুটো ডাল নেবানি তোমার গাছ থেকে, নইলে বেড়া দেবানি কি করে। মাখন রেগে বলেছিল, এই তো বড় আবদার দেখি তোমার, ঘাড় ধরে বার করে দেবো জমি থেকে, বলে দিচ্ছি। তোমার বাবার জমি তো। বাবা তোলবার দরকার কি জামাই বাবু, না হয় চলেই যাচ্ছে, তাই যা। ভালো বলতে হয় শীতনাথ পদের ভাই হরিকে। সে পাশের কলা বাগান থেকে নিম্ন সুরে ডেকে ওকে বললে, বলি বড় লোকের জমিতে যাও কেন দাদা? আলের মাথায় আমাদের বড় বাবলা গাছটা থেকে যত ইচ্ছা ডাল কেটে নিয়ে যাও। দেখো দিকি ভাই, কি অপমান সকালে করলে মোরে। বাদ দেও, 7খানা জমিতে ধান বুনে মাথা একেবারে সজ্ঞে উঠে গিয়েছে ওদের। বড় লোকে তোরে যাওয়ার দরকার কি তোমার দাদা? নিয়ে যাও ডাল যত ইচ্ছে। সেই ডাল দিয়ে আজ 10-15 দিন পরে বেড়া বাঁধল রামধন। সেও যাতে পথ, নিতান্ত গরিব, একটা ধানের ছোট্ট আউরিও নেই বাড়িতে। এমন লোকের কি আর খাতির হয় গায়ের বড় লোকদের মধ্যে? কাছারির নায়েব ঘনশ্যাম সরকারকে অনেক খোসামত করে বাঁধাল জমি দিয়ে গত আশ্বিন মাসে মাছ ধরে সামান্য কিছু পেয়েছিল, তাই দিয়ে ধান কিনে এতদিন চলেছে। এইবার ভরসা এই ঝিঙের ক্ষেত। ঝিঙের দাম আছে বাজারে এবার 16 টাকা মন। ফি হাটে 1 মন ঝিঙে বিক্রি হলেও ওদের সংসার হেসে খেলে চলবে। এই জমিতে ঝিঙে ফলবেও ভালো। দুপুরের পর ভাত টাত খেয়ে রামধন ও তার ছেলে ফণি পাঁচঘরার বাজারে যাত্রা দেখতে যাবার জন্য তৈরি হলো। এখান থেকে 6 কোষ পথ। পথে বামুনদহর বিল পার হতে হবে, কোদালে নদী পার হতে হবে। রাস্তা নেই, শুধু মাঠের আলের উপর দিয়ে হাঁটতে হবে। মস্ত বড় শ্মশান পড়বে নবফুল রামনগরের। কষার বন দিন পোয়া পথ। ফণি বললে, বাবা, রাত্রিরে কি খাবো? সিরে সঙ্গে নিও, তাই ভিজিয়ে বাপ পোতে খেয়ে নেব। চলো সকাল সকাল বেরিয়ে যাই। গেল ওরা বেরিয়ে দুপুরের পর। রামধন পদ একসময় যাত্রার বড় ভক্ত ছিল। একবার তার ছোটবেলায় মতি রায়ের বিখ্যাত যাত্রা দল এসে
তরণী সেন বদপালা গান করে সাহাপুরে বিশ্বাসদের বাড়ি। অমন গান কখনো এদেশে কেউ শোনেনি নাকি। রামধন সেই থেকে যাত্রা গাওনার কত বড় বড় দল যে দেখল জীবনে তার ঠিক নেই। মতি রায়ের দল গেল, তার ছেলে ধর্মদাস রায়ের দল হলো। ধর্মদাস নারদ সেজে কি সুন্দর অ্যাক্ট করত, শুনলে চোখে জল আসত। গান কি একখানা, কতকগুলো গান তার চিরকাল মনে থাকবে। সাঁতরা কোম্পানির দলের পাঁচুলাল বাগদের কথা সে কখনো ভুলবে? অমন জুরির গান অজামিলের বৈকুণ্ঠ লাভ। সেই পালায় মুমূর্ষ অজামিলের সামনে দাঁড়িয়ে চেয়ে দেখো ওই মহাপ্রস্থান গানখানা। সেই দুই হাত উপরের দিকে তুলে একটা আঙুল দিয়ে বারবার অচেতন অজামিলের দিকে দেখিয়ে দেখিয়ে বারবার মাথা তুলিয়ে, না সেসব জুড়িও আজকাল আর যাত্রা দলে নেই, তেমন গানও কেউ আর গায় না। যাদব পারুজ্যের দলের রাজার অ্যাক্ট করতো সেই একটি লোক, ঠিক একেবারে কি রাজা মশায়। আচ্ছা, কোথায় ওসব লোক জোগাড় করে যাত্রা দলের লোকেরা? হাত পা নেড়ে কি তার কথাবার্তা! হাঁ করে অবাক হয়ে চেয়ে থাকতো রামধনপোত। এইরকম না হলে রাজা রাজা এরেই বলে, কি তরোয়ালের ঝনঝনানি! মাথার মুকুটের একটা সাদা পালক উঁচু হয়ে থাকতো, যেন ময়ূরের পেখম। একবার একটা স্বদেশী গান হয়েছিল, ভূষণ দাসের মাতৃপূজা। রামধন ভালো বুঝতে পারেনি। দীপবালকগণ যখন সবাই হাত বাড়িয়ে অসুর রাজের সেনাপতিকে বলতে লাগলো, আমায় বাঁধো, আমায় বাঁধো, বৃদ্ধ ব্রহ্মাকে যখন অপমান করলে অসুর রাজের কর্মচারীরা, খুব ভালোই লেগেছিল। আসরের ভদ্রলোকেরা ঘন ঘন হাততালি দিচ্ছিল। রামধনপোত তখন চুপ করে বসেছিল। জিনিসটা তার মাথায় ভালো ঢোকেনি যেন। বাইরে এসে সে একজনকে জিজ্ঞেস করেছিল, সুরেন্দর বলছে কাকে ওরা? আহা, জানো না, সুরেন বারুসে মস্ত স্বদেশী, সাহেব মেরেছিল, ধরে নিয়ে গিয়েছিল বরিশালের সভায়। কেন গো বাবু? স্বদেশী করবার জন্যে। আবার কেন? ব্রহ্মাকে। বরিশালের অশ্বিনী দত্ত, তিনি কে গো? নাম শুনুনি? মস্ত বড় স্বদেশী, মহাপুরুষ লোক। পূব দিকে ফর্সা হয়েছে। কাক কোকিলের ডাক শুরু হলো ডালে ডালে। রামধনপোত এইটুকু তথ্য সংগ্রহ করেই মহারিষ্ট মনে গঞ্জের বাজার থেকে চলে এসেছিল। তখন দুবলহাটের গঞ্জে কলকাতার ফরে মহাজনেরা বেগুন মাপাতো 2.5 টাকা মন, কিন্তু জিনিসপত্র সস্তা হতো। 100 একটা কাতলা মাছ 2 আনা দিয়ে কিনে হাতে ঝুলিয়ে নিলে এলো দুবলহাটের বাজার থেকে। কোথায় গেল সেসব দিন? তারপর এলো নতুন ধরনের যাত্রার যুগ। জুড়ি উঠে গেল, গান হতো নতুন ধরনের। সাবেক ধরনের পালাও আর নেই। পালার শেষে আজকাল রাধাকৃষ্ণের যুগল মিলন একদম উঠে গিয়েছে। রামধনের যেন কেমন যেন লাগে। ঠাকুর দেবতার পালা আর হয় না। এখন কি সব এসেছে তার মানে ভালো বুঝতেই পারে না রামধন। সাজ পোশাকেরও তেমন জাঁকজমক নেই। বেলা 3টের সময় বামুনদর বড় বিলের পাড়ে এসে পৌঁছল দুজনে। ওপারে বড় একটা বট গাছ, কষার গাছের ছোপ সবুজ হয়ে উঠেছে। টোপা পানার কলমির দাম ডাঙার কাছে। বেশি জলের পদ্ম ফুলের খেলা, ঘন বর্ষা এবছর, তার উপরে ধারা শ্রাবণ, দিন রাত বৃষ্টির কামাই নেই। খনি বললে, বাবা একদিন ঘুনি পাতবা বামুনদাতে, দেখো মাছের বহর। কি মাছ রে? জলের ধারে এসে দেখো, ওই দেখো পানার দামের তলায়। রামধন সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে বললে, মায়া আর ঘেয়া। 2-1টা বড় গজাম দুবার এলানি দিয়েছে। কত বড়? 2 সেরের ওপর হবে। তা এখন আর কি করি বল? তেতপ্পর হয়ে গেল। যাত্রা শুনতে গেলে মাছ আর ধরা হয় না। আজ পার হবা কি করে? বড্ড জল বেড়েছে বীরের। তালের ডাঙা ডোঙা দেখ তিনি কোনো দিকে আছে কিনা। বিলের ধার দিয়ে দিয়ে প্রায় 1 পোয়া পথ গিয়ে তবে নাজির মালতের কলবাগানের নিচে তাদের তালের ডোঙা পাওয়া গেল। হাতে হুকো, 70 বছরের ওপর বয়স। তাকে ডেকে বললে, ও মালতে ভাই, ডোঙাটা নেব? কনে বাবা? যাব যাত্রা শুনতি রামনগরের বাজারে। মাছ ধরবা না এবছর বিলি? বড় মাছ উঠছে। দেখলাম
তা খাজনা বড্ড বেশি করেছে এবছর জমিদার। 14 টাকা দিয়ে নাকি লাইকিনি করতে হবে। মোরা গরিব লোক। অত টাকা কনে? ধরুন না মাস, আমি আসি, কেউ কিছু বলবে না। নাজির মালতে এ অঞ্চলের মধ্যে অবস্থাপন্ন ধনী গৃহস্থ। 40-50টা ধানের গোলা বাড়িতে। ছোট ছোট ছেলে মেয়েদের চুল কেটে নিলে কি পরঘাট করলে মালতে বাড়ি জানান দিতে আসে দূর দূরান্তর থেকে। তা থেকেও বেশ 2 পয়সা উপার্জন হয় ওদের। লোকও খুব ভালো। অনেক নিরন্ন দরিদ্র পরিবার গত 50-এর মন্বন্তরে ওদের গোলায় ধান নিয়ে গিয়েছে। মালতে বললে, তামাক খাবা না রামধন? না মালতে ভাই, সময় হবে না, এখনই পার না হলি জায়গা করতে পারবো না। ওরা শক্ত হাতে ডোঙা চালিয়ে বিলের মাঝখানে কষার দ্বীপে এবং তারপর সেখান থেকে সবুজ উলুঘাস ভরা ওপারে চলে গিয়ে একটা হিজল গাছের গায়ে ডোঙায় দড়ি বেঁধে মাঠের পথ দিয়ে হেঁটে চলল আমিনপুরের দিকে। আমিনপুরে হরিহর সর্দার যাতে বুনো রাস্তার ধারে বসে আউশের খেতে চৌকি দিচ্ছে। ওদের দেখে বললে, যাত্রা শুনতে? রামধন বললে, তামাক আছে? বসো, খাওয়ায়। যাত্রা শুনতে যাবা না? কি করে যায়? গরু এখনো মেলা মাঠ, যদি ছেড়ে যায় সব বেটাদের গরুটি শেষ করে দেবে। একে তো এবার ধানই হবে না দেশে, তারপর মেলা মাঠ করে বসেছে এই শ্রাবণ মাসেও। ভাবু দেখি। তামাক খেয়ে আবার ওরা রওনা হলো। ক্রোশখানে গিয়ে ছোট্ট নদী কোদলা, ওপারে কাজী সাহেবদের বাড়ি। কাজী সাহেবদের নিজের খেয়া বিনি পয়সায় পারাপার করে। রামধন ডাক দিতে ওদের লোক নৌকো নিয়ে এসে পার করে দিয়ে গেল। বেলা একেবারে যায়। পশ্চিম দিকে মস্ত কালো মেঘ উঠেছে। ফণি দেখেই বলল, বাবা, হেড়ে চুমড়া মেঘ, বৃষ্টি হবে। চল নকফুলের জেলে পাড়ার সামনে, ওখানে বসবো। শ্মশান পেরিয়ে গেলে হতো না সন্ধ্যাবেলা? ভিজে যাবে যে। তা হোক বাবা, শ্মশানে বড্ড ভয় করে, এগিয়ে যতটা দেওয়া যায়। সর্দারদের ওখানে তামাক খেতে দেরি করে ফেললে যে। ভীষণ মেঘ উঠেছে। ঝড়ে একপাল মিশকালো মেঘ ওদের দিকে উড়ে এসে সার আকাশ অন্ধকার করে মাঠময় তার কালো ছায়া ফেললে। শো শো শব্দ হচ্ছে, সজল বাতাস বইছে, উলুখড়ের মাথা দুলছে। রামধন বললে, দৌড়ো বাবা ফণি, দৌড়ো। কিন্তু ভগবানের ইচ্ছায় বৃষ্টি না হয়ে মেঘ উড়ে শ্মশানের বড় বটগাছটার উঁচু মাথা পেরিয়ে উত্তর পূব কোণের দিকে উড়ে বেরিয়ে গেল। ফণি খুব জোরে জোরে হাঁটতে লাগলো। সন্ধ্যের অন্ধকারের আগে শ্মশান পেছন ফেলতেই হবে। ও বড় যেসেব শ্মশান নয়, এই অঞ্চলের নাম ডাকে শ্মশান। কি নেই ওখানে? ভূত আছে, গোদান আছে, বিঁকি আছে, পেতনি আছে। এত ভূত আছে দিনমানেই প্রাণ হাতে করে যেতে হয়। রামধন বলে, ফণি, ভয় ডর কিছু নেই, আমার তাগায় বাবার মাদুলি, আমার কাছে ফুলে নবলার কবচ, কোনো ভয় নেই, এগিয়ে পড়ো। কারা কোথায় মরা পোড়াতে এসেছে। রামধন বললে, কে রে ফণি? ফণি ভয়ে ভয়ে বললে, ওরা কারা কি জানি, কি করছে। রামধন বললে, কে ডাকো তোমরা? 4-5টি লোক শ্মশানে কি খুঁজছে যেন। কে একজন বললে, নড়াল বাড়ি, পাকিস্তানের লোক। ওখানে কি করছে? হাঁটা দাও ফণি, আমাগর সে পৌঁছাতে দরকার কি? ফণি বললে, বাবা, আমি জানি ওরা কি খুঁজছে। মরার কাপড় নিয়ে গিয়ে তাই কেসে পড়বে। ওদের বড় কেষ্ট, কি করবে বলো? না না, মরার কাপড় খুঁজবে কেন? হ্যাঁ বাবা, মরার কাপড় খুঁজছে আমি জানি। সেদিন খয়রামারির শ্মশান থেকে 2জন লোক কাপড় নিয়ে গিয়েছে। অনেকে অমন করছে। আকাশে নক্ষত্র উঠেছে। বড় বটগাছটায় বাদুর ছটপট করছে। দূরে শিয়ালের পাল প্রহর ঘোষণা করলে। ঝিকুর ফুলের বদ গন্ধ বেরোচ্ছে বর্ষার জোলো বাতাসে। ফণির গা কেমন করতে লাগলো। ওই তেতো কড়া বোটকা গন্ধ নাকে এলে যেন মনে হলো তার জ্বর হলো। আরো ক্রোশখানিক পথ হাঁটলো ওরা। এবার রামনগরের বাজার পড়বে সামনে।
রাস্তার ধারে ঝুলনের বাজার বসেছে। পাঁপড় ভাজা, মাটির ছোবা, পুতুল, পিপি, বাঁশি, মুড়িমুড়কি, ফুলুরি, তালের বড়া, হাঁড়ি, কলসি, সরা, তালপাখা, খুনসি, ফিতে, চিরুনি, বিড়ি, পান, দেশলাই। লোকে লোকারণ্য রামনগরের ঝুলনের মেলা এদেশের বিখ্যাত ব্যাপার। আশেপাশের অনেক গ্রাম থেকে লোক এসে জুটেছে। রামধন ও ফণি তাড়াতাড়ি আসরের দিকে চলল। দূর থেকে একটা হট্টগোল শোনা যাচ্ছে, আর শুধু দেখা যাচ্ছে লোকের মাথা। বড় বড় হ্যাজাক লণ্ঠনের আলো জ্বলছে আসরে। রামধন বললে, ও বাবা ফণি, কেমন আসর সাজিয়েছে দেখো, চলো শিগগিরি এগিয়ে চলো। কিন্তু যাত্রার আসরের গেটে ওদের দুজন শার্ট পরা ভদ্রলোক আটকে ফেলে বললে, কোথায় যাচ্ছ? রামধন ভয়ে ভয়ে বললে, আসরে। হবে না, ফিরে যাও। আঁকে অনেক দূর থেকে আসছি, বড্ড কষ্ট করে। যাও যাও, এ কি মামার বাড়ির আবদার, ভাগো। রামধন হাত জোর করে বললে, বাবু একটু জায়গা পাবো না? ওদের মধ্যে একজন রেগে বললে, না না, হবে না, ভদ্রলোকের আর মেয়েদের আগে, তারপর তোমাদের। বাবু, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও তো পরেশ, ওকে বসতে না দিলে চলছে না আর, ভাগো এখান থেকে। তার চেয়েও দুর্ঘটনা ঘটে গেল। রামধনের ছেলে যুবক এবং তার রক্ত গরম। সে প্রতিবাদের উত্তরে কি বোধ হয় বলেছিল গেটের উপাসে। হঠাৎ কিল চড়ের শব্দে মুখ ঘুরিয়ে দেখল রামধন ও ছেলেকে ঘিরে ফেলে কারা মারধর করছে। সে ছুটে গিয়ে লোকজনের পায়ে পড়ে ভিড় থেকে বার করে নিয়ে এলো। ফণির চোখের কোণ দিয়ে রক্ত পড়ছে, মাথার চুল উস্কো খুস্কো, বড্ড মার খেয়েছে সে। রামধন ছেলেকে নিয়ে একটা দোকান থেকে জল চেয়ে নিয়ে ওকে খেতে দিলে, ওর চোখে মুখে দিলে। কিছু সুস্থ হলে ওকে গরম এক পেয়ালা 400 পয়সা দিয়ে খাওয়ালে। বললে, দুটো সিঁড়ি ভিজিয়ে দে বাবা। না, এখন কিছু খাবো না, চলো যাত্রা দেখি। কি করে যাবি ওখানে? আর যাব না, ঢের হয়েছে, চলো দূর থেকে দেখবানি। আসর থেকে বহু দূরে লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওরা সতৃষ্ণ নয়নে আসরের দিকে চেয়েছে দেখতে লাগলো। কলকাতার দলের যাত্রা। গান করছিল একটা ছোকরা হাত পা নেড়ে। সাহেব সেজে কি একজন দাঁড়িয়েছিলেন সামনে, কিছু শোনা যাচ্ছিল না। মাঝে মাঝে সামনে এসে লোকের দল দাঁড়িয়ে যায়, আর কিছুই নজরে পড়ে না। আবার এক চমক হয়তো দেখা যায় রানী চোখে আঁচল দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সারা রাত ওদের এভাবেই কাটলো, স্রেফ দাঁড়িয়ে। ভোরবেলা যাত্রা ভাঙলে রামধন ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সমস্ত রাস্তা বলে বলে এলো, কি পস্কার, যাত্রার মতন যাত্রা, দেখলে চোখ জুড়িয়ে যায়। সত্যি, না হয় আর কলকাতার তো আর বলেছে কি সাথে।